জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। জীবনটা হবে শিক্ষার পত্রিকা। দুই আগন্তুক ভদ্রলোক খুঁজতে খুঁজতে অবশেষে আশ্রমটা পেলেন। ভিতরে ঢুকে এদিক ওদিক করতে করতে এক মালিকে বললেন, এইদিকে, এইদিকে। মালি এগিয়ে এলো। একজন ভদ্রলোক বললেন, গুরুদেবের ঘর কোন দিকে? মালি দেখিয়ে দিল। বুঝলাম এরা মহারাজের চেনা, তবে এখানেই প্রথম এলেন। এরা এসে গুরুদেবকে প্রণাম করে শুধালেন, কেমন আছেন গুরুদেব? গুরুদেব বললেন, যেমন রেখেছেন তিনি। অন্যজন বললেন, গুরুদেব, বড্ড অসুবিধায় পড়ে এসেছি, একটা বিধান কিছু যদি দিতেন ভালো হতো। গুরুদেব বললেন, তা বাপু ঠিকই বলেছ, কেউ অসুবিধায় না পড়লে এইদিকে তেমন পা বাড়ায় না। ভগবানও তাই মাঝে মাঝেই একটু মাত্র অসুবিধা দিয়ে আমাদের মনটা তাঁর দিকে ঘুরিয়ে নেন। নইলে মানুষ তো ভোগ সুখে মত্ত হয়েই আছে, তাঁকেই যে একটু সময় দেবে সে হুঁশ নেই। তা তুমি যে বলছো বিধান নেবে, তুমি কি সবটা মানবে, নাকি খানিক আমার কথা নেবে, খানিকটা তোমার মতো করে নেবে আর বাকিটা ফেলে দেবে? ভদ্রলোক বললেন, সবটা মানলেই তো ভালো, কিন্তু গুরুদেব পারি কই, পরিস্থিতি একেবারেই অনুকূল নয়। গুরুদেব হাসলেন, বললেন, ও মাস্টারি করো বুঝি? ভক্ত বললেন, না না না, দপ্তরে কাজ করি। সামান্য আয়, টানাটানি সংসার, তাতে পরিবার পরিজনেরা অবুঝ, কি করব বলুন গুরুদেব? গুরুদেব বললেন, আমি ও কথা বলিনি বাছা, বলেছি যত অশান্তি ওই শেখানোর চেষ্টা থেকে। সংসারে সবাই সবাইকে শিখিয়ে নিতে চাচ্ছে, নিজের মনের মতো করে, নিজের বশে। ওই কি হয়? ওটা তো সবার ব্যামো হয়েছে দেখছি। মাস্টারিটা যেন জন্মগত স্বভাব। এটা যার হয়েছে তারই চুরি হয়ে গেছে শান্তি। বলি কি, যত তাড়াতাড়ি পারো নৌকোয় ওঠো। ঝড় জলের দেশ, তাই আবার বিরাট নদী, প্রকৃতির খেলা কে জানে? তাই বলি কি, ঝড় আসার আগে পাড়ি দাও, চালাক হও দেখি। কেঁদে গুমরে গুমরে আর কত পড়ে থাকবে? এদেশে মতামত দিও না, যদি দাও তো কে মানলো কে মানলো না দেখতে চেও না। সবাই এখানে জানবে নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তুমিও কেন মিছিমিছি অপরের দিকে তাকিয়ে নিজের সময় নষ্ট করছো? একসঙ্গে থাকতে গেলে মানাতে হয়, বানাতে হয় না। যা পেলে, যা দেখলে, যা ভাবলে, বুঝলে, হারালে, ও নিয়ে বৃথা অনুযোগ মন্ত্রণা করো না। গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে রাত্রে দেখো, ওরা কত অযুত ও নিযুত রয়েছে মহাশূন্যে। ওদের গতিবিধি, ওদের ঔজ্জ্বল্য, ওদের সৃষ্টি লয়, এসব তো চলছে একভাবে সেই কোন কাল থেকে। পৃথিবীর প্রকৃতিও আমরা সামলাচ্ছি না, কেউ তাঁর ইচ্ছা মতো চালাচ্ছেন, তবে একটা সুষ্ঠু নিয়মে। আমরা তা কখনো বুঝি, কখনো বুঝি না। তাহলে আমাদের এই সামান্য সংসারগুলোর উপর সেই নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণ নেই? এবার বরং বলো, তুমি কিসের বিধান দাও? এরা মৃদু হেসে বললেন, বুঝেছি, শিক্ষক হতে যাব না। বলবো, শুনলে শুনবে, না শুনলে অশান্ত হব না, অপেক্ষা করব। কারণ সব সময় মনে রাখব,
আমরাও তো পুরোটা জানি না। নিশীথবাবু আর অশ্বিনীবাবু কলুটোলায় থাকেন। ওরা দুজনে ভীষণ বন্ধু, উচ্চ বিদ্যালয় থেকে একসঙ্গে পড়াশোনা। এখনো সেই বাঁধন এতটুকু ঢিলে হয়নি। নিশীথবাবুর একান্নবর্তী পরিবার, 2 ছেলে 2 বৌমা। তাদের একজনের 3টে, অন্যজনের 2টো বাচ্চা। নিজে স্কুল মাস্টার ছিলেন, স্ত্রী প্রাইমারি স্কুলে পড়াতেন। নিশীথ ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনে পড়াতেন। তাই অগোছালো, নষ্ট, ধুলোবালি, অপরিচ্ছন্ন, নিষ্ঠার অভাব, হুড়োতাড়া এসব বরদাস্তই করতে পারেন না। স্ত্রী মনিকাও ছোটবেলায় বিয়ে হয়ে এসে স্তক এমনই হয়ে গিয়েছেন। ছেলেরা ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে পড়েছিল, এখন দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়ে বড় চাকরি করছে। টাকা পয়সার অভাব নেই। ফিটফাট ছোট্ট বাড়িটা এখন কলেবরে বেড়েছে। ফাঁকা জায়গায় এদিক ওদিক করে 4-4খানা ঘর উঠেছে। সব মিলে এখন ব্যস্ত সমস্ত একটা বড় পরিবার। তবে যা হয়, লোক বাড়লে পরিচ্ছন্নতা আর শৃঙ্খলাও যেন একটু কম। ওই নিয়ে নিশীথ প্রায় অশ্বিনীর কাছে দুঃখ করে। একদিন অশ্বিনী বললেন, দেখো নিশীথ, চলো একদিন গুরুদেবের কাছে যাই, তাহলেই মন শান্ত হবে। তাই আজ রবিবার ওরা এসেছেন গুরুদেবের কাছে। গুরুদেব গঙ্গার ধারে পায়চারি করছিলেন, ওরাও এসে যোগ দিলেন। গুরুদেব আনমনে গান গাইছেন। এমনি মনটা উদাস হয়ে আসছিল সবার। খানিক বাদে গুরুদেব কুশল শুধালেন ওদের। শান্ত স্বরে বললেন, ওই একরকম, সবই আছে অথচ সবই নেই। গুরুদেব কোনো উত্তর দিলেন না। পায়ে পায়ে এগিয়ে একটি গাছের গোড়ায় বেদির ওপর বসলেন। অশ্বিনীবাবুর দিকে তাকিয়ে গুরুদেব বললেন, তা অশ্বিনী, তোমাদের জপ ধ্যান চলছে তো? অশ্বিনীবাবু বললেন, সেও গুরুদেব চলছে ওই পর্যন্ত, তেমন কিছু বুঝতে পারি না, অনুভূতি বড়ই দুর্বল। গুরুদেব হেসে বললেন, অশ্বিনী, ঘুমটা কমাও, একটু আরাম এলেই তো ঘুমিয়ে পড়ছো দেখছি। ঘুমোলে কি ওসব বুঝতে পারা যায়? ভেতরের সংসার এলোমেলো হয়ে যাবে তো, ওটা কেউ সামলে দিয়ে যায় না গো। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে জগতের কোনটা চলমান দেখবে বাবা। ঘুমোলে সব স্থির, নিজের মধ্যেকার বোধগুলো যেন অবলুপ্ত হয়ে যায়। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে কি বুঝতে চাও বলো? হাতে পায়ে শিকল বেঁধে শুলে কি ঘুম হয়? এদিকে টান লাগে, ওদিকে টান লাগে, তখন ঘুম ভাঙে ব্যথায়। আবার ঘুম, আবার ব্যথা, একটু জাগরণ, একটু ঘুম। এমন করে কি বুঝবে আর কি বা উপলব্ধি করবে বলো? মায়ার শিকল পরে তাতে আবার স্বার্থপরতা, দুশ্চিন্তা, রোগ ভোগের ঘুমে অচেতন। যেমনই ঘুম ভাঙছে, মায়ার ঠক্কর লেগে অমনি দুরন্ত ব্যথা। তখনই ঘুম ছুটে এই রকম ভাবটা তোমাদের আসছে, আর কবে দেখব, কবে শান্তি পাব, কবে শান্তি পাব এইসব। বুঝলে অশ্বিনী, ঘুমটা ছাড়ো, বুঝলে, ঘুমটা ছাড়ো। নিশীথবাবু শুনছিলেন সব, বেশ খানিকটা বুঝতেও পারলেন গুরুদেবের কথা। সত্যি তো, মায়া, মায়া আর মায়া, ওতেই তো দিন দিন নানান প্যাঁচ এসে জড়াচ্ছে জীবনটাতে। আর বাসনার ঘুমে কে না ঘুমিয়ে আছে। গুরুদেব এবার নিশীথবাবুকে বললেন, নিশীথ, গত সপ্তাহেই তো তোমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলে, বাড়িটার ও কি হাল করেছো বলো তো?
জঙ্গল আর জঙ্গল, চারদিকে ময়লা, যেন গা ছমছম করে। কখন যেন সাপ বিছে পোকামাকড় বের হবে তার ঠিক নেই। ও কি, ও তো জঙ্গল করেছ কেন? নিশীথবাবু একটু অবাক হয়ে ভাবতে লাগলেন, তাই তো, কতবার গুরুদেব বাড়ি এসেছেন। যখন গরিব, বড় উঠোন, বেড়ালতা দিয়ে ঘেরা বাড়ি, উঠোনের একপাশে গোয়াল, একদিকে ভাঙা রান্নাঘর, দু কামরার ছোট্ট ছোট্ট শোবার ঘর, ছেলে পুলে, ঝোপঝাড়। কই, তখন এমন কথা তো তিনি বলেননি। আজ তবে কেন? গুরুদেব একটু চিন্তিত মুখেই বললেন, নিশীথ, তুমি, মনিকা, তোমরা শিক্ষক। তোমাদের জীবনটা হবে শিক্ষার পত্রিকা। যে আসবে তোমার কাছে, তোমার ঘরে, তোমার আঙিনায়, সেই যেন কিছু শিক্ষা নিয়ে যেতে পারে। তা নয় জঞ্জাল আর জঞ্জাল। পোকামাকড়ের ভয় নেই তোমার? দেখো বাবু, তুমি কি বুঝছো তুমিই জানো। বাড়ি ঘর বড় হলেই হলো না, মনটাও বড় করতে হবে। তোমার ছেলেরা বৈঠকখানাটা কত বড় করেছে, দেখে ভালো লাগলো। কিন্তু ও কি, 3-4 রকমের সোফা সেট, 2-3টে কাচের টেবিল, দুটো শোকেস, এসব কি কিম্ভূত কিমাকার মুখোশের মতো দেওয়ালে ঝুলিয়েছে ওরা। ওতে কোনো বক্তব্য আছে কি? এমনি তো মুখোশ পরে দম ঘুটে গেল বাবা, আর কত মুখোশ লাগবে? তোমাদের শোবার ঘরগুলো কার্পেট, পর্দা, জিনিসপত্রে একেবারে ডাঁই করে ফেলেছ। আরামে আরামে রোগ এসে যাবে যে। আসবাব হলো ঘরের জঙ্গল। যেটুকু দরকার ওইটুকুই রাখো না কেন। বাকি সব যা আছে, ওতে ঘরের প্রশস্ততা নষ্ট হলো, আলো হাওয়া গেল, বৌমাদের ঝাড়া পোঁছা বাড়ল। তাও যতই করো, ধুলোর সঙ্গে পাল্লা দিয়ে পারবে? কাচা, ধোয়া, রক্ষণাবেক্ষণ সব মিলে বোঝো না যে সংসারটা একটা হট্টগোলের আসর হয়ে গেল। তোমার স্ত্রী বাইরে খাটছেন, ভিতরেও তদারকি করছেন, খাটছেন। এসবের শেষ কোথায়? খাওয়া দাওয়া তো আর বন্ধ হবে না, বরং অন্য দিক থেকে একটু আয় করে দাও না সময়টা। দেখবে কতক্ষণ সময় সারাদিন এটা হলো না ওটা হলো না করে কেটে যাচ্ছে। ওরাও বকা খাচ্ছেন, তোমরা পুরুষেরাও তৃপ্তি পাচ্ছ না। ওই জন্যই তো সব থেকেও যেন নেই। নিশীথ শুনছেন আর ভাবছেন, সত্যি তো, ঘরদোর গোছানো, ঝাড়া পোছা, এতেই তো অনেক সময়। কাছাকাছি নিয়ে কর্মচারীদের সঙ্গে বিবাদ তো নিত্যকার ব্যাপার। পর্দা, সার্সি, ঘর, আসবাব এসব রোজ ঝাড়াঝাড়ি হচ্ছে না দেখেও মন বড়ই বিচলিত হয়। তার মধ্যে নানান রোগ উপসর্গ। ভাবতে না ভাবতে গুরুদেব বললেন, বাবা নিশীথ, একটু বিলাস কমাও। যেমন ছিলে তেমনই থাকো না কেন, না হয় একটু বাড়াও, ওতেও দোষ নেই। তা বলে আমূল পাল্টে ফেলবে? ওই কি ভালো? কি হ্যাপা বাড়িয়েছ, একটু ওদের সঙ্গে আলোচনা করে দেখো দেখি। নিশীথ আর অশ্বিনী আজ আসার সময় 2 ঠোঙা মুড়ি কিনে তাতে সামান্য বাদাম ছড়িয়ে খেতে খেতে বাড়ি ফিরলেন। ওরা আজ একটা দিশা পেয়েছেন। এবার শুভারম্ভ।